নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তেওয়ারি। তিনি হাইকোর্টে কিন্তু আইনজীবী হিসাবে বেশ জনপ্রিয়। এবারে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক লড়াই লড়বেন, কতটা প্রস্তুত তিনি? রাজনৈতিক লড়াই, কোর্টের লড়াই আর রাজনৈতিক লড়াই কতটা তফাৎ? 17 বছর ধরে রাজনৈতিক লড়াইটা লড়ছি। রাজনীতিতে আনকোড়া নই। 2009 ভারতীয় জনতা পার্টিতে যোগদান, বিভিন্ন দায়িত্ব সামলে এসেছি, বিভিন্ন স্তরে কাজ করেছি। এখানে রাজারহাট যখন অখণ্ড মণ্ডল ছিল সেখান থেকে প্রাথমিক সদস্যতা, তারপর সেখান থেকে উঠে রাজ্যের বিভিন্ন দায়িত্ব। তো আনকোড়া রাজনীতিতে নই। ফার্স্ট থিং, মানুষের জন্য লড়েছি বরাবর, মানুষের সাথে ছিলাম, মানুষের লড়াইটাই লড়বো, পুরোপুরি প্রস্তুত। এই মুহূর্তে আমি যেখানে আপনি আর আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক তার পাশেই দেখা যায় কেষ্টপুর খাল। এই কেষ্টপুর খাল নিয়ে কিন্তু অনেক কথা হয়। কি মনে হয় যে সংস্কারটা আরো বেশি ভালো করে করা উচিত ছিল, শাসক দল করেনি? 2-4 দিন ধরে আমি বলে আসছি এটা নিয়ে, বলার পর দেখলাম প্লাস্টিক গুলো সরেছে 2-4 দিনে। 2-4 দিন যদি তরুণজ্যোতি তেওয়ারি বলার পর প্লাস্টিক সরে, এলাকার মানুষ ঠিক, যদি তরুণজ্যোতি তেওয়ারির দায়িত্ব থাকে তাহলে এই জায়গাটা কতটা চেঞ্জ হবে। খালি বলেছি তাই ভয়েই পাল্টে গেল। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, ওভারঅল এই খাল সংস্কারের জন্য নাকি বিশাল টাকা একটা এসেছিল, সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা কে খেলো? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও টাকা এসেছিল, টাকাটা কার পকেটে গেল? দেবরাজের পকেটে গেছে? তৃণমূল কাউন্সিলরদের পকেটে গেছে? কোথায় গেছে? আমার প্রশ্ন সেখানেই আছে। বেসিক এটার প্রমিস, এই খাল সংস্কারের প্রমিস করে করে বারবার মানুষকে বোকা বানানো হলো। বলা হলো খাল সংস্কার করা হবে, খাল সংস্কার করা হবে, এখনো করা হলো না। ড্রেনেজ ঠিকঠাক হলো না। খুব ঢং করে এইসব খালের প্রতি নাকি একটা বোট চলবে অবস্থা কথা বললো। সে বোটই বা গেল কোথায়? খাল সংস্কারই বা হলো কোথায়? আলটিমেটলি লাভটা কি হলো? তো মানুষ জানে মানুষের জীবন জীবিকার এমন উন্নতি হয়নি, খালের উন্নতি হয়নি। পশ্চিমবঙ্গের অবস্থা এটার মতোই, রাজারহাটের অবস্থাও ঠিক এটার মতোই। নোংরা হয়ে আছে। এখানে যারা মানুষ থাকেন, সাধারণ মানুষরা থাকেন, এই পচা একটা গন্ধ, তার মধ্যে যাদেরকে বাস করতে হয়। যেখানে দিদিরা আছেন, সাধারণ মানুষরা এখানে আছেন, বড় হচ্ছে। স্বাস্থ্যকর পরিবেশ তো নয় এটা। এটাকে দেখো স্বাস্থ্যকর পরিবেশ বলতে পারবে না যে খুব স্বাস্থ্যকর পরিবেশে আছি। হিউজ টাকা একটা এসেছিল, সেই টাকাটা গেল কোথায়? আর যে বারবার ডায়লগ মারা হলো যে বিশাল টাকা নাকি রাজ্য সরকার করে দিয়েছে, সেটাই বা গেল কোথায়? তো ওভারঅল এই ইস্যুগুলো আছে। আচ্ছা, অদিতি মুন্সি আপনার প্রতিপক্ষ, তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি, তিনি সঙ্গীত শিল্পী হিসেবে বেশ জনপ্রিয়। সেটা কি কোথাও বেগ দেবে আপনার? না, একদমই দেবে না। আমি তো গান করতে আসিনি। আমি যদি গান করতাম, কীর্তন করতাম, উনি আমার কম্পিটিটর হতেন, বা আমি উনার কম্পিটিটর হতাম। উনি সঙ্গীত শিল্পী হিসেবে অনেক নাম করা একজন, তাকে আমি সম্মান জানাই। একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমায় বেগ দেবেন না। রাজারহাট গোপালপুর থেকে যিনি বিধায়ক হয়ে মানে আইনসভায় যাবে, বিধানসভাটা হচ্ছে আইনসভা। আইনসভা এখানকার মানুষের কথা হবে, এখানকার মানুষদের নিয়ে রেগুলার কথা হবে, মানুষের কর্মসংস্থান নিয়ে কথা হবে, জীবন জীবিকা নিয়ে কথা হবে। বিধানসভা যদি কীর্তন করার জায়গা হতো, গান টান করার জায়গা হতো, তাহলে আমি টেনশনে থাকতাম। বিধানসভাটা আইনসভা, তো আইনের কথা হয়, টেনশনটা আমার নয়। আর এমনিতে অদিতি মুন্সি কে? মুখোশ জাস্ট একটা। উনি কালকে ওনার একটা ইন্টারভিউ দিয়েছে, আমি শুনছিলাম। উনি বললেন প্রথমে তিনি মা, স্বাভাবিক তিনি মা হবেন, প্রথমে সবাই মাই হয়। আর যারা মা তার বর্তের বড় দায়িত্ব, মায়ের থেকে বড় যোদ্ধা হয় না। সেকেন্ড বললেন তিনি গায়িকা। থার্ড তিনি অন্য কিছু। তো এলাকার মানুষ কি বানের জলে ভেসে এসছে? তার বিধায়িকা তাদেরকে নিয়ে চিন্তা করেন না? মা যেমন তিনি, তেমন বিধানসভারও তিনি মা। তো বিধানসভার দায়িত্বটা তার, তিনি ভুলে গেছেন? বিধানসভায় তিনি দুবার কথা বলেছেন, একবার কীর্তন করেছেন, একবার রবীন্দ্রসঙ্গীত করেছেন। বিধানসভাটা কীর্তন রবীন্দ্রসঙ্গীত করার জন্য নয়। ওনাকে নিয়ে আমার টেনশন নেই। আচ্ছা বেশ, আপনি কিছুদিন ধরে প্রচার করছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, কথা বলছেন। কি মনে হচ্ছে যে রাজারহাট গোপালপুরের যে জমিটা পদ্ম ফুল চাষের মতো কি উপযুক্ত হয়েছে এখন? পাঁক দেখতে পাচ্ছেন না আপনি? আমি দেখতে পাই, দেখুন পাঁকে পাঁক ভরে আছে। পদ্মফুল হওয়া সময়ের অপেক্ষা। পুরো বিধানসভাটাকে বরবাদ করে রেখে দিয়েছে। মানুষদের অবস্থা খারাপ, মানুষদের কন্ডিশন খারাপ। এই তো হচ্ছে অবস্থা। দাদা ভাই, কি করেন আপনি? কিসে? এসি ফ্রিজে। ক টাকা ইনকাম করেন মাসে? 15,000 টাকা। আপনি জানেন একজন পরিযায়ী শ্রমিক এখান থেকে যখন চলে যায় অন্য রাজ্যে কত টাকা ইনকাম করে? আইডিয়া আছে? পরিযায়ী শ্রমিকদের বলেছিল ভাতা দেবো 5,000 টাকা করে, ফেরত আসেনি। কেন আসেনি বলুন তো? একজন পরিযায়ী শ্রমিক এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে গুজরাট বা উত্তরপ্রদেশে কাজ করছে, 40 থেকে 45,000 টাকা রোজগার করছে। কারণ ওখানে ফ্যাক্টরি আছে, ওখানে শিল্প আছে। আমার রাজ্যে কোনো শিল্প নেই। আপনি এই বাড়িতে থাকছেন, ঠিক আছে? আপনার মনে হয় না আপনার এর থেকে বেটার ডিজার্ভ করেন, থেকে ভালো জায়গায় যেতে পারেন? ছেলে মেয়ে আজ বিয়ে হয়েছে?
আচ্ছা, ওই হবে সংসার বাড়বে, আপনার ছেলে মেয়েও থাকবে হয়তো, এই ছেলে মেয়ের বা সংসার এগিয়ে যাওয়া বা আপনার স্বাস্থ্য শরীর খারাপ হলে চিকিৎসার খরচা জানেন তো কোত্থেকে মেটাবেন দাদা? স্বাস্থ্যসাথী কার্ড কোথাও নেয় না। তো এইবার পরিবর্তনটা করুন, এইটা হচ্ছে অবস্থা, বিধানসভার অবস্থা কিছু না, এটা হচ্ছে বিধানসভার অবস্থা। আচ্ছা, আপনার এখানে দেখছি অনেকটা জায়গা মানে অনেকটা বস্তি এলাকা রয়েছে, এদের জন্য কি কোনো প্রতিশ্রুতি দেবেন আপনি? মানুষকে মানুষের মতো বাঁচার জায়গা করে দেওয়া, এই বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ ঠিক করা, বাচ্চাগুলোকে ঠিকঠাক দাঁড়াতে দেওয়ার ব্যবস্থা করা, রোজগারের ব্যবস্থা করা, কর্মসংস্থান করা। কেউ গরিব হয়ে জন্মাচ্ছে, হতেই পারে, তার এগিয়ে যাওয়ার স্কোপ তাকে দেওয়া, সে যাতে ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারে সেই জায়গাটা করা। একটা এসপি কতগুলো কাগজ দিচ্ছে দেখছি মাঝে মাঝে বস্তি এলাকায়, পাট্টা দিচ্ছি বলে, কাগজগুলো লিগেল কোনো স্যাংশন নেই। তো লিগেল স্যাংশন করে এদের জমির ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। যেই পরিবেশে এনারা থাকছেন, এরা তো আমাদের মানুষ না, সহনাগরিক তো আমাদেরই একজন। তো আমাদের একজন অস্বাস্থ্যকর পরিবেশে থাকবে, এটা তো সমাজের জন্য ভালো নয়, সেটাকে চেঞ্জ করা, এবং সেটা করা হবে। আচ্ছা, আপনি জিতে বিদায় হয়ে আসলে এই এলাকার জন্য আপনার প্রথম প্রায়োরিটি মানে কোন কাজটা প্রথম করতে চাই? ফার্স্ট কাজ হবে ড্রেনেজ, ফার্স্ট কাজ হবে সেকেন্ড কাজ হবে কর্মসংস্থান, থার্ড হবে হেলথ, ফোর্থ হবে ট্রেনিং, যাতে সবাই কাজ করতে পারে, সবাই ভালোভাবে থাকে। দিদি ভাই নমস্কার, কি করেন দিদি ভাই? লক্ষ্মীর ভান্ডার পান আপনি? লক্ষ্মীর ভান্ডার ক টাকা পান? 1,500 টাকা এখন। আমরা বলছি অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা দেবো, সাথে এটাও জানি 3,000 টাকায় আপনার থালায় দিনে এক টুকরো মাছ জুটবে না, মাছ করে পুরো মাছ করলে, পুরো মাসে এক টুকরো মাছ খেতে পারবেন না। তো ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় স্তরে একটা স্কিম আছে যার নাম হচ্ছে লাখপতি দিদি। কি হয় লাখপতি দিদিতে? মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, মহিলাদের 1 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় ইন্টারেস্ট ফ্রি, তারা ব্যবসা করতে পারে। তা আপনি যদি লোন নিয়ে ব্যবসাটা করেন, ইন্টারেস্ট ছাড়া লোন, তাহলে আপনি সে কাজ করতে পারবেন, এগোতে পারবেন, এবং সাথে আরো কয়েকজন করে করতে পারবেন, কাজে লাগাতে পারবেন, আপনার জন্য উন্নয়ন হবে। স্বাস্থ্য ব্যবস্থার জন্য আপনাকে একটা স্বাস্থ্যসাথী কার্ড রাজ্য সরকার ধরে দিয়েছে, কিন্তু বড় কোনো হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নেয় না। অনেক সময় আমাদের চিকিৎসা করতে গেলে অন্য রাজ্যে যেতে হয়, উপায় নেই সেখানে। তো অন্য রাজ্যে গেলে আমার এই কার্ড লাগে না, আয়ুষ্মান ভারত কার্ড আছে, আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে আসা। বাড়ির বাচ্চারা আছে, তারা পড়াশোনা করবে, এগোবে, চাকরি কোথায়? চাকরি নেই। আপনার স্বামী রিক্সা চালান, বাচ্চারাও রিক্সা চালাবে, তো হতে পারে না, তাই না? তাই বড় হতে হবে, এগোতে হবে, মানুষ হতে হবে। এই স্কোপটা কেড়ে নিচ্ছে, গরিব মানুষের সমাজে যে এগিয়ে যাবে, সে এগিয়ে যাওয়ার রাস্তাটা কেড়ে নিচ্ছে। একটু পাল্টান এবার। আচ্ছা, এখানে না মানে সিন্ডিকেটের একটা অভিযোগ বারবার সামনে আসছে, আপনার কি মানে সত্যি সিন্ডিকেটের রাজ আছে এখানে? সিন্ডিকেট ছাড়া আর কিছু আছে এখানে? আপনি সিন্ডিকেট রাজ বলছেন, সিন্ডিকেট ছাড়া আর কিছু আছে? দেবরাজ কি করে দাদা ভাই? দেবরাজ কি করে? ক টাকা রোজগার? ইলেকশন এফিডেভিট অনুযায়ী আগে ছিল 2 থেকে 7 লক্ষ, এখন 14 লক্ষের আশেপাশে। আপনার মনে হয় বার্ষিক 14 লক্ষ টাকার আর ইনকাম তার ওই লাইফস্টাইলটা হয়? মনে হয়? দেবরাজ কি করে সিন্ডিকেট ছাড়া? ইট বালি সিমেন্টের ব্যবসা কার? মানুষের স্কোয়ার ফিট হিসেবে টাকা কে নেয়? তৃণমূল নেয়। কাউন্সিলররা কি করে? সবকটা প্রমোটার হয়ে গেছে কি করে? তো সিন্ডিকেট ছাড়া কিছু নেই, ওটা দেবরাজ না, ওটা সিন্ডিকেট রাজ। বেশ, আপনি কিছুক্ষণ আগে একজনকে মহিলাকে বলছিলেন যে পাতে এক টুকরো মাছও পাবেন না বা পেতে হবে, সেজন্য পরিবর্তন দরকার। কিন্তু আপনি যে মাছের কথা বলছেন, তৃণমূল তো বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জনসভায় বলছে যে বিজেপি ক্ষমতা এলে বাংলার বাঙালিদেরকে মাছ মাংস খেতেই দেবেন না, আপনি তো মাছের কথাই বলছেন। বাজারে যান আপনি, আমি আপনাকে প্রশ্ন করছি। আচ্ছা বলুন, চিতল মাছের কেজি কত করে বলুন তো? মাছ খেতে ভালোবাসি, মাছের নাম বলুন, আমি দাম বলছি। রেগুলার যাই বাজারে আমি, কারণ মাছ খেতে আমি ভালোবাসি। তৃণমূল একটা প্রচার চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে যে মাছ খেতে দেওয়া হবে না, মাছ এ করে দেওয়া হবে। আমি তো বলছি বাঙালির থালায় মাছ থাকবে না যদি তৃণমূল থাকে। রোজগার না থাকলে মাছ কি মাটির হবে নাকি? মাছ কোত্থেকে আসবে আপনি জানেন? পশ্চিমবঙ্গ আজকে ফিশ কনজিউমিং স্টেট হিসাবে সবচেয়ে মানে 1 থেকে 5-এর মধ্যে নেই। 1 থেকে 5 ফিশ কনজিউমিং স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে না। এই যে অবস্থা, আপনি জানেন না, দিদি ভাই জানে। দিদি ভাই বলছি, কাতলা মাছের দাম কত করে জানেন তো? মাছের দাম, আরে মাংসের দাম কত? আর কাতলা মাছ গোটা হচ্ছে 280 টাকা মতো, আর গোটা কাটা হলে বেশি। আর যদি একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা হয়, ইলিশ মাছের দাম কত? ধরা যায় না। আর ট্যাংরা, ট্যাংরা আর দোকানদারও লজ্জায় কেজিতে বলে না, দোকানদার বলে হচ্ছে ট্যাংরা মাছের দাম 100-এ
30 টাকা শ, 40 টাকা শ। এবার আপনি কি করেন বা আপনার স্বামী কি করেন? সুইপারে কি এতে মিউনিসিপালিটির ফ্ল্যাটে কাজ করেন? তো আপনার মনে হয় স্বামীর যা রোজগার, সেই রোজগার দিয়ে দিনের প্রত্যেকটা দিন মাছ মাংস থালায় জুটবে? সত্যি সত্যি কথা বলুন। লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার হচ্ছে আপনার 1,500 টাকা করে দিচ্ছে। আমরা বলছি আমরা আসলে অন্নপূর্ণা ভান্ডার দেবো 3,000 টাকা করে। 3,000 টাকা তো আপনাদের হবে না। 3,000 টাকায় মানুষের জীবন চলে না। তাই আমরা বলছি রোজগারের জন্য অন্য অন্য জায়গাগুলো তৈরি করব, যেখানে রোজগার হবে মানুষের। এই বাচ্চাগুলো বড় হচ্ছে, এরা স্কুলে যাবে, তো স্কুলে গিয়ে কি করবে বলুন তো? ভবিষ্যৎ কি? একজন গরিব মানুষের ছেলে কি গরিব মানুষ থাকবে? একজন সুইপারের ছেলে সুইপার থাকবে? এ তো বড় হবে, বাচ্চাগুলো বড় জায়গায় পৌঁছাবে। সরকারি স্কুলগুলো আজকে বন্ধ, শিক্ষক নেই। এবার একটু পরিবর্তন করুন দিদি ভাই, এই হচ্ছে বেশ। অবস্থা। আরেকটা কথা আপনার কাছে আমার ভীষণ জানার ইচ্ছে করছে, আপনি যখন বললেন যে মাছ মাংস নিয়ে তৃণমূল একটা অপপ্রচার চাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে অনেকে বলে যে 21-এ লক্ষ্মীর ভান্ডার কার্যত তৃণমূলকে ফিরিয়ে এনেছে ওই লক্ষ্মীর ভান্ডার। না, কারণ লক্ষ্মীর ভান্ডার ফেরায়নি তৃণমূলকে। একটা মিথ্যা অপপ্রচার ফিরিয়েছিল, বাংলা নিজের মেয়েকে চায়। বলা হয়েছিল ভারতীয় জনতা পার্টি বহিরাগত পার্টি নাকি। যে পার্টিটার জন্মই পশ্চিমবঙ্গে, আমাদের জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার জন্য আমরা দাঁড়িয়ে আজকে বলতে পারছি আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আছি, যার আদর্শগত যেখান থেকে আসছে, তাকে আমাদের বললো বহিরাগত। বাংলা নিজের মেয়েকে চায়। তারপর বাংলা কি দেখলো? বাংলা আরজিকর দেখলো, বাংলা হাঁসখালি দেখলো, বাংলা দেখলো হচ্ছে আপনার দুর্গাপুর, বাংলা দেখলো কসবা ল কলেজ, আর একের পর এক ধর্ষণ। আচ্ছা, ওরা বাংলার মেয়ে ছিল না? যে বাংলার মহিলারা যারা আছেন তাদের নিরাপত্তা বলে কিছু নেই? ছোট ছোট বাচ্চা যারা আছেন, এখানে এতগুলো বাচ্চা আছে, আমাদের সমাজের ভবিষ্যৎ তো এরা। এই বাচ্চাগুলো বড় হবে না, বাচ্চাগুলো বড় হয়ে কাজ করবে না, বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করবে না। বাবা মার ক্ষমতা আছে বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে পড়াবে? আমি এখানে দাদাকে জিজ্ঞেস করছি, সিম্পল কথা, কোনো রাজনৈতিক আলোচনা, কাকে ভোট দেবে না দেবে ওনার ব্যাপার আমার কোনো মাথা ব্যথা নেই। দাদা, কি করেন আপনি? হ্যাঁ, ক টাকা রোজগার করেন? মাইকটাও নিয়ে যান ওনার কাছে। না, ক টাকা রোজগার করেন? দিনে 600 টাকা ইনকাম করি। দিনে 600 টাকা। প্রতিদিন কাজ থাকে? প্রতিদিন কাজ থাকে না, কদিন থাকে তাও? মাসের 20 দিন কাজ থাকে, 10 দিন গ্যাপ। মানে 12,000। 12,000 টাকা। 12,000 টাকা রোজগার। 12,000 টাকা কিন্তু রোজগার। আপনার বাচ্চা হয় না? না, আমার বাচ্চা একটাই। কি কত কিছু পড়ে? স্কুলে ভর্তি হয়েছে? এ খিচুড়ির স্কুলে পড়ে। খিচুড়ি স্কুলে পড়ে। এইখানে হচ্ছে পয়েন্টটা হচ্ছে উনি বলছেন খিচুড়ি স্কুলে পড়ে। খিচুড়ি স্কুল জানেন আপনি কাকে বলে? অঙ্গনওয়াড়ি। খিচুড়ি স্কুল, অঙ্গনওয়াড়ি, এটা স্কুলটাকে বলে হচ্ছে খিচুড়ি স্কুল। মানে এটা হচ্ছে আমার শিক্ষার অবস্থা। এই বাচ্চাটা বড় হবে, বাচ্চাটা তো কাঠের মিস্ত্রি হবে না। এই বাচ্চাটা ইসরোতে কাজ করতে পারে, এই বাচ্চাটা বড় ডাক্তার হতে পারে, বাচ্চাটা ভাই বাবু ভাই, এই বাচ্চাটা বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বা বাচ্চাটা আইন হতে পারে। এই বাচ্চার আইনজীবী হওয়ার অধিকারটা কে কেড়ে নিচ্ছে? এই বাচ্চার ডাক্তার হওয়ার অধিকার কে কেড়ে নিচ্ছে? প্রাইভেট স্কুলে কত খরচা জানেন? একটা বেসরকারি স্কুলে একটা বাচ্চাকে পড়াতে গেলে আজকে 3 মাসে আপনার 28 থেকে 29,000 টাকা লাগে বেসরকারি স্কুলে। প্লাস ভর্তির সময়, একদম প্রথম ভর্তির সময় লাগতে রেখ 3 মাসে 28-29,000 টাকা। আর সাথে হচ্ছে আপনার এইটা সেটা করে আরো লেগে যায়। তো আপনি এই খরচা দিতে পারবেন? একদম। এত খরচা কে দিতে পারে? তো প্রশ্নটা হচ্ছে এখানেই, যে এত খরচা যখন হচ্ছে না, এত খরচা যখন আসছে না, এদের ভরসা কি? আমি পড়েছিলাম সরকারি স্কুলে, আমি সরকারি স্কুলে পড়ে বড় হয়েছি। আজকে সরকারি স্কুলে শিক্ষক নেই, সরকারি স্কুলে আজকে চাকরি বিক্রি হয়েছে, শিক্ষক ঠিকঠাক নেই। তো আপনার ছেলে শিক্ষা পাবে না দাদা? এলাকার একটা স্কুলের নাম বলুন যে এলাকার স্কুলটায় শিক্ষক আজকের দিনে আছে ঠিকঠাক? নেই দাদা। মামলা করি তো আমরা, এগুলো নিয়ে আমরা জানি। তাহলে আপনার বাচ্চার কি দোষ? আমার বাচ্চার কোনো দোষ নেই তো। এই জন্যই বলছি, এদের ভবিষ্যতের জন্য আমাদের চলে গেছে দাদা, আমার দিন খতম। আমাদের দিনে এদের ভবিষ্যতের জন্য, এরা যাতে ভালো থাকে তাদের জন্য রাজ্যে পরিবর্তনটা আনুন। আর স্কুল খিচুড়ি স্কুল না, প্রাইমারি স্কুল বা অঙ্গনওয়াড়ি স্কুল বাচ্চাদের ভবিষ্যতের জন্য এই রাজ্য সরকার এমন একটা জায়গা করে দিয়েছে, খিচুড়ি স্কুল, মিড ডে মিলের খাবার সব জায়গায় চুরি। দাদা, এখান থেকে বেরোতে হবে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ করতে হবে। এই বাচ্চাটা কালকে সায়েন্টিস্ট হতে পারে। কালাম ছিলেন তো, আমাদের প্রেসিডেন্ট ছিলেন এই ডক্টর এপিজে আব্দুল কালাম, নাম শুনেছেন? আমাদের রাষ্ট্রপতি ছিলেন, চুলটা এরকম ছিল একটু, মনে আছে হয়তো আপনার, দেখলে বুঝবেন।
অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসে দেশের রাষ্ট্রপতি হয়েছেন, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তো এই ছেলেটাও তো যেতে পারে, এই ছেলেটাও বড় হতে পারে, তার সুযোগটা কেন নেওয়া হচ্ছে? এদের সুযোগগুলো বাঁচান, এদের ভবিষ্যৎগুলো বাঁচান। আপনারা বারবার একটা অভিযোগ করেন যে আমাদের বিভিন্ন জায়গায় বামপন্থীরা তাদের ভোট কেটে নিয়ে কার্যত আপনাদের মানে তাদের নাক কেটে আপনাদের যাত্রা ভঙ্গ করে। তাই করে। এক্ষেত্রেও কি তাই সম্ভাবনা আছে? এই যে আপনারা- সিপিএম এ যে প্রার্থী, সে সিপিএম পার্টি অফিসে কম, দেবরাজ আর হচ্ছে তাপস চ্যাটার্জির সাথে বেশি দেখা যায় এদেরকে। দেবরাজ তাপস চ্যাটার্জি কি করে? দেবরাজ তাপস চ্যাটার্জি এদেরকে মানে একসাথে কাজ চলে। উনি আর্কিটেক্ট, ওই ব্যবসার কাজ চলে। তো উনি লয়াল টু টিএমসি, বেসিক্যালি ভোট কাটুয়া, 2 পয়সা কামাবে, কামানোর জন্য ভোট কাটবে, ভোট কেটে সুবিধা করবে, তার জন্য কিছু পয়সা নিয়ে চলে যাবে। এদের আদর্শ কিছু নেই। সিপিএম এর মেরুদণ্ড আজকের দিনে কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে, তা ভুষা মালের থেকে দাম কম। একদম শেষ আপনার কাছে, আইনজীবী হিসাবে আপনি কি কোনো বাড়তি সুবিধা পাবেন এই কেন্দ্রে? আমার অপোজিটে যিনি আছেন তাকে জিজ্ঞেস করুন, আর আইনজীবী হিসাবে কি সুবিধা পাবো, কি সুবিধা পাচ্ছি তিনি জানেন। একটা ছোট্ট কাজ করেছি, ওনাকে জিজ্ঞেস করে নেবেন কি করেছি। না করলেও আজকে কোর্ট বন্ধ, কালকে কোর্ট বন্ধ, আশা করছি বৃহস্পতিবার উনি জানতে পারবেন কি হয়েছে। জয় নিয়ে কতটা আসবেন? 200%, 200%। রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির সাথে আমরা প্রচারে ছিলাম, তার সঙ্গে আমরা একটু কথাও বললাম। এই মুহূর্তে যে পরিস্থিতি, তার যে জয়ের অবস্থান কোথায়, এখানে পদ্ম তিনি ফোটাতে পারবেন কিনা, তাকে ভরসা করে বঙ্গ বিজেপি প্রার্থী করেছে, তার বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি তাকে কতটা বেগ দিতে পারবে, বা এখানে বামপন্থীদের অবস্থা কি, সব মিলে তিনি কিন্তু জয় নিয়ে আশাবাদী। এখানে কার্যত পদ্ম ফোটাতে পারেন কিনা সে 26-এর ফলাফলের পর অবশ্যই জানা যাবে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।